হোলির দিনে লাট্টুকে টার্গেট করলো বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত কোত্থেকে বেরিয়ে শয়তানি শুরু করলে তখন তখন দেখা যায় রেগে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বিজিতকে ফোন করে বলতে থাকে, সবেমাত্র কোর্ট থেকে বেরিয়েছিস, এখনই এমন কোনো কাজ করিস না যাতে তোকে পার্মানেন্টলি একদম জেলে ঢুকিয়ে দিই। এরকম কোনো কাজ করিস না যাতে তোকে সারা জীবন জেলেই পচে মরতে হয়। এখনো এখনো সুযোগ আছে, চুপচাপ থেমে যা। এভাবে এভাবে যদি বদমাশি করতে থাকিস তবে কিন্তু পস্তাতে হবে তোকে। তখন কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি কি করে আমাকে আমাকে জেলে ঢোকাও এটাও আমি দেখে নেব। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার টিকিটিও ছুঁতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন তখন কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি করতে পারি আর কি করতে না পারি তুই অবশ্য এ কদিনে খুব ভালো করে বুঝে গেছিস। আমি চাইলে তোকে এখনই এখনই জেলে পুরে দিতে পারি। শুধু শুধু দিচ্ছি না, কারণ কারণ কালকে হিয়ারিং আছে, হিয়ারিং এর জন্য, আর পরশু হোলি। আর তখন তখন দেখা যায় কথা শুনে বিজিত বলতে থাকে, হিয়ারিং এই আমি একদম বেকসুর খালাস পেয়ে যাব, আর তোমাকেও আমি দেখে নেব। এরপরে এরপরে দেখা যায় এই বলে ফোনটা কেটে দেয় বিজিত। এরপরে বিজিত ফোন কেটে দিয়ে শীতলকে ফোন করে বলতে থাকে, শীতল, একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমাদের আজ এবার কাজ করতে হবে। এবার সবকিছু আমাদের ঠিকঠাক ভাবে করতে হবে। তখন শীতল বলতে থাকে, সে ঠিক আছে বিজিত, তুমি বলো কি কি করতে হবে, আমি সবকিছু করে দিচ্ছি। সবকিছু প্ল্যান মাফিকই চলতে হবে। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, হোলির দিনে লাট্টুকে উড়িয়ে দেব। লাট্টুকে যদি উড়িয়ে দিই, শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি সবাই একদম একদম ভেঙে পড়বে। তখন কথা শুনে শীতল বলতে থাকে, বারবার ওই বাচ্চাটাকে কেন তুমি অ্যাটাক করো বলো তো। তখন বিজিত বলতে থাকে, ওই বাচ্চাটাকে তো অ্যাটাক করতে হবে, কারণ ওদের ফ্যামিলির ওই বাচ্চাটাই শক্তি। ওই বাচ্চা দুটোই শক্তি ওদের। তখন তখন এ কথা শুনে শীতল বলতে থাকে, তবে তবে বারবার বারবার শুধু লাট্টুই কেন, পিকুও তো আছে তাই না। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, সাপের বাচ্চা সাপই হয়। পরশুরামের যেরকম বিষ, ওই ছোট বাচ্চাটারও ঠিক সেরকমই বিষ। তুমি জানো না ও কতটা তেজ, ওইটুকু বাচ্চার কতটা কতটা জেদ, কতটুকু তেজ তোমার কোনো ধারণাই নেই। তাই ওকে ওকে আঁকতে আমার খুব ভালো লাগে। ওকে অবশ্যই আমি শায়েস্তা করব, কারণ কারণ ও আমাকে অনেক জ্বালিয়েছে। এর আগে যখন তুলে এনেছিলাম তখন আমাকে অনেকভাবে হেনস্থা করেছে। ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। এ কথা শুনে শীতল বলতে থাকে, ঠিক আছে, আমি সবকিছু ম্যানেজ করে দেব। তুমি নিজের কাজটা নিজে করে দিও। তখন তখন বিজিত বলতে থাকে, ঠিক আছে, আমি সবকিছু নিজেই করে নেব। এরপরে দেখা যায় এদিকে লাট্টুর কাছে এসে এসে তটিনী বলতে থাকে, লাট্টু, তোমার শরীরটা কেমন বাবা? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, শরীরটা মোটামুটি ভালো আছে। আচ্ছা মাম্মি, হোলিতে আমাকে তোমরা বাড়ি নিয়ে যাবে না? আমি কিন্তু বাড়ি ফিরতে চাই। আমার আমার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না। আমি হোলি খেলবো, বাড়িতে যাব। তখন তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে বাবা, আমি তোমাকে নিয়ে যাব। তখন তখন ডক্টর বলতে থাকে, এভাবে নিয়ে গেলে ওনার কিন্তু রিস্ক থাকতে পারে, এভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তখন তটিনী বলতে থাকে, একটা বাচ্চা প্রত্যেক বছর এভাবে হোলি খেলে, আর এবার যদি না খেলে তবে ওর মনটা কি বলবে বলুন তো। প্লিজ ডক্টর, একদিনের জন্য হলেও ওকে ছাড়ুন। তখন ডক্টর বলতে থাকে, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আর ও যেতে চাইছে, তাই একদিনের জন্য ছাড়ছি। কালকে এসে কিন্তু আবার ভর্তি করে দিয়ে যেতে হবে। তখন তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে ডক্টর, আমি কালকে ওকে নিয়ে এসে আবার রেখে যাব। এরপরে দেখা যায় ডক্টরের সঙ্গে কথা বলে ডক্টরের থেকে সব কাগজপাতি সাইন করে লাট্টুকে নিয়ে বেরিয়ে পড়ে তটিনী বাড়িতে নিয়ে এলে তখন তখন পিকু অনেক খুশি হয়ে যায়। তখন দেখা যায় সত্যজিৎ বাড়িতে আসে আর লাট্টুকে দেখে বলতে থাকে, দাদু ভাই, তুমি বাড়ি ফিরেছো? আমি তো অনেক খুশি। এরপরে লাট্টু ও পিকু দুজনে সত্যজিৎকে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু খায়। তখন তখন সত্যজিৎ অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। এই জিনিসটা আমি এতদিন পাইনি, কিন্তু কিন্তু এখন পাচ্ছি, তাই তো মায়া ছাড়তে পারি না। ও বাড়িতে গিয়ে ভালোই লাগে না, আবার চলে এলাম। তটিনী, দেখেছিস তোর বাবা কতটা নির্লজ্জ হয়ে গেছে, বাড়িতে থাকতেই চায় না, শুধু সবসময় তোর বাড়িতেই থাকতে চায়। তখন
তখন তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ বাবা, তুমি এখানেই থেকো, তোমার নাতি নাতনিদের সঙ্গে তুমি এখানেই থেকে যাও, তোমাকে বাড়ি যেতে হবে না, বাড়ি গেলে তো সবসময় অশান্তি বেঁধে যায়, ওই রকম অশান্তি করার কোনো প্রয়োজন নেই। তখন তখন এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, বাড়ি না গেলে কি হয় বল, বাড়িতে বাড়িতে তো কর্তাটা আমি, তাই না, বাড়ির সকল কিছু তো আমাকে দেখাশোনা করতে হয়, সবকিছু তো আমার উপরে নির্ভর করে। তখন তখন তটিনী বলতে থাকে, সেটা সেটা ভমি সবকিছু করে নেবে, সবকিছু মা করে নেবে, তোমাকে এতটা চিন্তা করতে হবে না। এরপরে এরপরে লাট্টু ও পিকু খেলতে থাকে। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, বিকেলে তো হোলি খেলতে যেতে হবে, তোমরা হোলিতে যাবে না? তখন লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমরা অবশ্যই যাব। তখন সত্যজিৎ বলতে থাকে, আমি তো এই জন্যই এসেছি, আমি ওদের সঙ্গে হোলি খেলবো, হোলি পার্টি করব, তারপরে বাড়ি ফিরবো। তখন এ কথা শুনে প্রথমে বলতে থাকে, ঠিক আছে ড্যাডি, তোমরা তিনজনে মিলে একসঙ্গে হোলি খেলো। এরপরে দেখা যায় লাট্টু ও পিকুকে রেডি করে দিতে থাকে তটিনী। তখন তখন পরশুরাম বলতে থাকে, কি লাট্টু, কোথায় যাচ্ছ? তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, মাম্মি তো বললো যে হোলি খেলতে। আচ্ছা পা, আমি হোলি খেলবো না? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা, অবশ্যই খেলবে, কেন নয়, তুমি খেলো, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু কালকে কিন্তু আবার ডক্টর আঙ্কেলের কথা অনুযায়ী তোমাকে হসপিটালে যেতে হবে। তখন এ কথা শুনে লাট্টু বলতে থাকে, পা, আমার ওখানে থাকতে মোটেও ভালো লাগে না, আমি কবে বাড়ি ফিরবো, কবে আমাকে বাড়ি নিয়ে আসবে বলো তো? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই নিয়ে আসবো পা, তোমাকে আমি খুব শীঘ্রই বাড়ি নিয়ে আসবো, কোনো কোনো সমস্যা হবে না, তুমি শুধু একটু সুস্থ হয়ে যাও, তুমি একটু সুস্থ হয়ে উঠলেই সবকিছু সম্ভব হবে। তখন এই কথা শুনে লাট্টু বলতে থাকে, আমি আমি স্ট্রং, আমি সুস্থ হব, আমি শক্তিশালী, আমি বুদ্ধিমতী, তাই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, কারণ আমি পরশুরামের ছেলে। এরপরে লাট্টুর কথা শুনে শিবপ্রসাদ লাট্টুকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই কথাটা যে বাবা আমি কতদিন হলে মিস করছি, তোকে আমি বোঝাতে পারবো না, আমি আমি কতদিন থেকে কথাটা শুনতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুই ছিলি না, আমাকে এই কথাটা কে বলবে, আজকে বলে কতটা যে শান্তি পেলাম, তোকে তোকে কি বলবো। এটা দেখে সত্যজিৎ বলতে থাকে, আচ্ছা, তোমার তোমার বাচ্চা দুটো দেখছি তোমাকে খুব ভালোবাসে, তাই না জামাই? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আমি ওদের পৃথিবী আর ওরা আমার পৃথিবী, তটিনী লাট্টু পিকুকে ঘিরেই আমার পুরো পৃথিবী, এর বাইরে আমার আর কোনো পৃথিবী নেই। এই কথা বললেই তটিনী মনে মনে বলতে থাকে, তবে যে সৌরভ বলেছিল আমাকে তুমি মারতে চেয়েছো, তোমার তোমার ওই যে নিশা বলে শিখিনি বলে মেয়েটি, ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক আছে, তাই আমাকে সরিয়ে দিতে চাইছিলে, তবে তবে সেটার কি, এটা কি তবে পুরোটাই মিথ্যে, উনি কি পুরোটাই মিথ্যে বলেছে? আমাকে আমাকে সবকিছু জানতে হবে। এরপরে দেখা যায় এ কথা ভেবে তটিনী সেখান থেকে সরে যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় যাচ্ছ তটিনী? তখন তটিনী বলতে থাকে, এই তো রান্নাঘরে, একটু একটু ড্যাডির জন্য চা করে নিয়ে আসি। এ বলে রান্নাঘরে চলে যায় তটিনী। সেখানে গিয়ে তটিনী ভাবতে থাকে, আমার আমার হিসেবটা কিছুতেই মিলছে না, মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি বলছে ওনার পৃথিবী শুধুমাত্র আমরা তিনজন, আর ওই যে সৌরভ বলে ছেলেটি, ও যে বলছে ওগুলো কি পুরোটাই মিথ্যে, নাকি পুরোটাই পুরোটাই শিবপ্রসাদ গাঙ্গুলির নাটক, উনি আমাদের জন্য নাটক করছে আর তলে তলে এসব করছে। কিন্তু আমার যা মনে হয়, আমি যা যেটুকু বিশ্বাস করি, এইসব শিবপ্রসাদ গাঙ্গুলি কিছুতেই করবে না, কারণ কারণ ও আমাদের খুব ভালোবাসে, ও আমাদের আমাদের অনেক ভালোবাসে, আমার লাট্টুকে ভালোবাসে, আমার পিকুকে ভালোবাসে, এমনকি আমাকেও ভালোবাসে, আমাকেও না দেখলে পাগল হয়ে যায়। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি এসব কি ভাবছি, এসব আমি ভাববো না, ও শুধু আমাকেই ভালোবাসে, ও কখনো কখনো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক জড়াতেই পারে না। এই বলে তটিনী চা করে নিয়ে এসে সবাইকে দিতে থাকে। এরপরে চা খেয়ে সবাই মিলে হোলির জন্য নিচে চলে আসে। এদিকে এদিকে বিজিত ও শীতল সবকিছু ঠিকঠাক ভাবে করতে থাকে, কি করে ওখানে ঢুকবে। তখন তখন দেখা যায় শীতল সব প্ল্যান করতে শুরু করে। শীতল বলতে থাকে, আজকে আজকে সকল প্ল্যানিং হয়ে যাবে, অনেক 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 সাফার করেছি, অনেক তোমাকে তোমাকে হারানোর চেষ্টা করছি মিস্টার পরশুরাম, কিন্তু তোমাকে হারাতে পারিনি। তো এবার তোমাকে অবশ্যই হারাবো, তোমার ছেলেকে একদম শেষ করে দেব, পৃথিবী থেকে সরিয়ে দেব। তখন তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, কি বলছো শীতল, তুমি কি কিছু বলছো? তখন তখন এই কথা শুনে শীতল বলতে থাকে, কই না তো, কিছু বলিনি, তুমি তো নিজের নিজের উপর কনফিডেন্স রাখো, আর আমি এই দিকটা ফোকাস করছি। তখন এই বলে শীতল নিজের কাজে লেগে পড়ে। তখন এদিকে বিজিত সবকিছু
বিজিত সবকিছু সেট করতে থাকে কি করে লাট্টুকে শুট করবে। এরপরে জায়গায় জায়গায় অনেকগুলো গুন্ডা লাগিয়ে দেয় আর অবশেষে নিজেই তৈরি হয়ে থাকে। যখনই পুরো পরিবার সেখানে আসবে, পরিবারের সামনে লাট্টুকে শুট করে দেবে বিজিত লাহিড়ী। এরপরে দেখা যায় ঠিক তেমন ভাবেই লাট্টু, পিকু, শিবপ্রসাদ, টটিনি ও সত্যজিৎ সবাই মিলে সেখানে চলে আসে। আর সেখানে এসে বাচ্চাদের সঙ্গে লাট্টু ও পিকু হোলি খেলতে থাকে। এইদিকে দেখা যায় বিজিত লাট্টুকে টার্গেট করলে হঠাৎ শিবপ্রসাদের চোখে পড়ে যায়। ঠিক তখনই শিবপ্রসাদ দৌড়ে গিয়ে তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি লাট্টুকে আর পিকুকে সরিয়ে নিয়ে যাও, এখানে এখানে অ্যাটাক করা হবে, এখানে বন্দুক তাক করা আছে, লাট্টুকে আর তোমার বাবাকে মেরে ফেলা হবে। তুমি তুমি ওদেরকে নিয়ে এখান থেকে সরে যাও, তোমার বাবাকে নিয়েও এখান থেকে সরে একদম সেফ জায়গায় চলে যাবে, দরকার হলে একদম একদম আমাদের বাড়িতে চলে যাবে। এই বলেই তটিনীকে ইঙ্গিত দিয়ে সেখান থেকে আড়ালে চলে যায় পরশুরাম। এরপরে আড়াল থেকে বিজিতের কাছে সে বিজিতের কলার চেপে ধরে বলতে থাকে, লজ্জা করে না? তোকে আর কতবার শাস্তি দেব? আমার ছেলেটাকে আবার মারতে এসেছিস তুই? তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমাকে ধরেছে তো কি হয়েছে, চারপাশে লোক ফিট করা আছে, ওরা উড়িয়ে দেবে। তখন পরশুরাম বলতে থাকে, দেখ তো ও পিছন দিকে ঘোর, পিছনে ঘুরে দেখ কে ওগুলো। এরপরে দেখা যায় তটিনী সেখানে না থাকায় বিজিত বলতে থাকে, তটিনী লাট্টুরা কোথায় গেল, তুমি ওদের কোথায় সরিয়ে দিলে? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, সে কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি? আর ওই যে ওইদিকে দেখ, এইদিকে তাকিয়ে দেখে যে বিজিতের সকল গুন্ডা সহ শীতলকে পুরো স্পেশাল ব্রাঞ্চ ধরে নিয়েছে আর তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে। আর এদিকে বিজিতকে পরশুরাম ধরেছে। এরপরে বিজিত বলতে থাকে, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমাকে কিছু করার কারো ক্ষমতা নেই। আমি অবশ্যই এখান থেকে আবার বেরিয়ে যাব। তখন পরশুরাম বলতে থাকে, তুই এখান থেকে কি করে বেরোস, এটা দেখার দায়িত্ব আমার, এটা সম্পূর্ণভাবে আমি আমি হ্যান্ডেল করব, আমি দেখবো এবার তোকে কে বেল দেয়। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, টাকা থাকলে সবকিছুই সম্ভব, টাকা থাকলে সবকিছুই করানো যায়, কোনো কিছু করাতে দুবার ভাবতে হয় না, বুঝতে পেরেছেন? আর বলা মাত্রই সে কাজটা হয়ে যায়। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তোরা তো এই টাকার গরম দেখিয়ে আজকে এভাবে সমাজের নিচে তলিয়ে যাচ্ছিস, তোদের কোনো ক্লাস নেই তাই না? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, একদম একদম পিঞ্চ করে কথা বলবেন না, অপমান করে কথা বলবেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোর আবার অপমান বোধ হচ্ছে নাকি, তোর দোকান কাটা তাই না? তখন এই কথা শুনে শিবপ্রসাদের কথা শুনে বিজিত বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে অপমান করছেন। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, অপমানের কি হলো, তোর লজ্জা করে না? তুই এইটুকু একটা বাচ্চাকে কদিন আগে মারার চেষ্টা করেছিলি, ওকে ওকে কটা দিন হলো আইসিইউতে রাখা হয়েছিল, আজকে একটু সুস্থ হয়েছে, তুই ওকে আবার মারতে এসেছিস? তোকে তো অবশ্যই উচিত শিক্ষা দিতে হবে। তুই আমাকে চিনিস না, জানিস না আমি কে, আমি আমি কতটুকু কি করতে পারি, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তখন বিজিত বলতে থাকে, তোমার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তোমার এক এক বিন্দু মাত্র ধারণা নেই, এই কথাটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ও তাই? তোর কতটা ক্ষমতা, তোর কিসের ক্ষমতা? তুই তো সবসময় বেআইনি অস্ত্র পাচার করিস, বেআইনি ভাবে মেয়ে পাচার করিস, বাচ্চা পাচার করিস, এটাই তো তোর পেশা তাই না? তোকে জেলে এমন ভাবে ঢুকাবো না, কখনোই আর বেরোতে পারবি না, কখনো তোকে এখান থেকে কেউ বেরোতে দেবে না, কেউ বের করতে পারবে না, এটা মাথায় রাখিস। আর শীতল, তুমি তটিনীকে কি বলেছো? তুমি তটিনীকে কতটা বাজে কথা বলেছো আর কতটা আমার বিরুদ্ধে উস্কিয়েছো, সেটা আগে বলো। তোমার চ্যাপ্টারটা একটু দেখি, এরপরে শীতল বলতে থাকে, আমি কিচ্ছু বলিনি, তাই আমার সঙ্গে এরকম করবে না। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোমাকে তো খুঁজছিলাম বাইরে থেকে, এভাবে সংসারে অশান্তি লাগানো, তো তোমাকেই তো খুঁজছিলাম। তখন এ কথা শুনে শীতল বলতে থাকে, আমাকে খুঁজে কি হবে, আপনি তো তুমি আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না, তুমি নিজ দায়িত্বে আমাকে ছাড়িয়ে নেবে, তুমি নিজে আমাকে ছাড়িয়ে দেবে, কিছুতেই আটকে রাখতে পারবে না। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে দেখি তোদেরকে রাখতে পারি কিনা।
তোদেরকে যদি একদিন রাখতে পারি, একদিনই দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, কিন্তু তোরা 1 সেকেন্ড বাইরে থাকলে সবাইকে একদম জ্বালিয়ে পুড়িয়ে মারিস। তাই তোদের দেখে আমার করুণা হয়, তোদের দেখে আমার লজ্জা হয়। তখন তখন এই কথা শুনে শীতল বলতে থাকে, এই মিস্টার পরশুরাম, অনেক লেকচার দিয়েছো, আর নয়। তোমার ভাষণ শুনতে শুনতে এখনই মাথা ঘুরে যাচ্ছিল। তখন তখন শীতলকে ও অভিজিৎকে তুলে নিয়ে যায় পুরো টিম। এরপরে সেই শিবপ্রসাদ উপরে চলে আসে, আর উপরে এসে তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি ঠিক আছো? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, কেন তুমি হঠাৎ এসব বলছো যে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না তাই বললাম, ওখানে তো ঝামেলা হচ্ছিল, যদি কোথাও লেগে লেগে যায়। কি পিকু লাট্টু কোথায় লেগেছে? তখন পিকু ও লাট্টু বলতে থাকে, না পা, আগে মাম্মি আমাদের সরিয়ে নিয়েছে। আর তখনই সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমাদের আমাদের আগেই আমার মেয়ে সরে নিয়েছে, আমাদের কোনো ব্যথা লাগেনি জামাই, তুমি কোনো চিন্তা করবে না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তেমন কিছুই নয়, আমি আসলে চিন্তা করছি, কারণ কারণ আপনাদের যদি কোথাও লেগে থাকে সেখানে তো ইনজুরি হয়ে যাবে, তাই না? তাই জিজ্ঞেস করছিলাম। তখন তটিনী বলতে থাকে, সত্যি আমাদের কোথাও লাগেনি, আমরা একদম একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না, আর আমার বাচ্চাদেরও ঠিক রেখেছি। আর লাট্টু, তুমি ভয় পাওনি তো বাবা? তখন লাট্টু বলতে থাকে, না মাম্মি, আমি স্ট্রং, আমি তো ভয় পাই না, আমাকে তো ভয় পেলে মানাবে না, কারণ আমি তো পরশুরামের ছেলে, তাই না? আমি তো স্ট্রং, আমি তো সাহসী, আমি বড় হয়ে পরশুরাম হব, জানো মাম্মি? আমি পাকে বলেছি যে পা, আমি কিন্তু বড় হয়ে পরশুরাম হব। তখন পা বলেছে যে হ্যাঁ হবে, তুমি বড় হয়ে পরশুরাম হবে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই হবে। তখন পিকু বলতে থাকে, আমার পায়ের মতো হওয়া অতটা সহজ নয় রে, তুই হতে পারবি না, কারণ কারণ তুই তো সবসময় খাস, তুই তো কোনো সময় কাজের কাজ করিস না।